আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে ডক্টর মালিকা কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অভিনন্দন। তোমরা যারা অর্থনীতিকে চতুর্থ বিষয় হিসেবে বেছে নিয়েছ তাদেরকে ক্লাসে স্বাগতম জানাই। অর্থনীতি বিষয়ে আমরা দুজন শিক্ষক রয়েছি, আমি শফিকুল ইসলাম এবং আর একজন স্যার রয়েছেন জনাব মুজাহিদ কবির রোমন। আমরা এই দুজনেই তোমাদের অর্থনীতি বিষয়টি অনলাইনে ক্লাস নিব এবং মহামারী করোনা প্যান্ডেমিক শেষ হলে আমরা এই ক্লাসরুমে তোমাদেরকে বিষয়টি পড়াবো। অর্থনীতি চতুর্থ বিষয় হিসেবে অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। অন্যান্য সকল সাবজেক্টের মতো অর্থনীতির গুরুত্ব তোমাদের কাছে সবসময় সমান থাকবে। অর্থনীতি শুধু তোমাদেরকে দিবে, কিছু নেবে না। যেমন রেজাল্ট তৈরিতে চতুর্থ বিষয়ের ভূমিকাটি অনেক। যেমন তোমাদের যখন ফাইনাল রেজাল্ট হবে তখন মোট সাবজেক্টের সাথে অর্থনীতি বিষয়টি সাবজেক্ট হিসাবে যোগ না করে পয়েন্ট যোগ হবে। যেমন যদি কেউ A+ পায় তাহলে তার 3 পয়েন্ট যোগ হবে, যদি কেউ A- পায় তাহলে তার যোগ হবে 1.5 পয়েন্ট। আমি এই বিষয়টি একটা বোর্ডে দেখাচ্ছি। ধরো বাংলা, ইংরেজি, ICT, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, এগুলো যোগ করে যদি কেউ মোট পয়েন্ট পায় এরকম 20, তাহলে এইটাকে ভাগ করা হবে 6 দিয়ে। তার মানে বাংলা, ইংরেজি, ICT, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এবং মার্কেটিং 6 দিয়ে। তার মানে আমরা যদি ভাগ করি তাহলে কি আসে? 3, 2, 3.3 আসবে এরকম। যদি এটা হলো চতুর্থ বিষয় বাদে যদি হিসাব করি, এখন ইকোনমিক্সে যদি কেউ A+ পায় তাহলে তার পয়েন্ট কি দাঁড়াবে হলো 20-এর সাথে আরও 3 যোগ হবে 23, কিন্তু ভাগ কিন্তু 6 দিয়েই হবে। তার মানে হলো এখন যদি আমরা এটাকে ভাগ করি 3, 6, 18, এ 318 আর এখানে আছে হলো 5, 23। এখন আমি যদি দশমিক নিয়ে আসি তাহলে কত হলো? এখানে 7, 3.8, তার মানে 2, 3.83 আসবে। অর্থাৎ যদি চতুর্থ বিষয়ে যোগ করা হয় এবং যদি কেউ A+ পায় তাহলে তার GPA দাঁড়াচ্ছে 3.83 আর চতুর্থ বিষয় ছাড়া 3.33। যে কথাটি বললাম যে অর্থনীতি তোমাদেরকে দিবে, কিছু নেবে না। A+ পাইলে 3 যোগ হলো এরকম। অর্থাৎ সকল সাবজেক্টের মতো অর্থনীতির গুরুত্ব তোমার কাছে থাকতে হবে। অর্থনীতি মোটেই কঠিন কোনো সাবজেক্ট নয়,
এটি বোঝার সাবজেক্ট। এই সাবজেক্ট দিয়েই আমরা ব্যক্তি, পরিবার, দেশ তথা সমগ্র বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো জানার চেষ্টা করব। এবারে তোমাদের সামনে আসবেন মুজাহিদ স্যার তার পরিচয় দেওয়ার জন্য। ডক্টর মালিকা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের অর্থনীতির একজন শিক্ষক। আমার নাম মোহাম্মদ মুজাহিদ কবির। শুরুতেই তোমাদের শফিকুল স্যার যা বলে গেলেন যে কি অর্থনীতি তোমাদেরকে শুধু দিয়েই যাবে, কোনো কিছু নিবে না। আবার অর্থনীতির মাধ্যমে তোমাদের পরিবার, দেশ তথা পৃথিবীর কল্যাণ সাধন হচ্ছে এবং ভবিষ্যতেও কল্যাণ সাধিত হবে। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলতেছি। তোমাদের ভিতরে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে কি অর্থনীতি খুবই কঠিন। আসলে দেখো, অর্থনীতি কঠিন না, অর্থনীতি খুবই সহজ একটা সাবজেক্ট। তোমরা অনেকেই যখন ক্লাস 8-এ পড়তা তখন কি মনে হইতো যে কি গণিত এবং ইংরেজি কি খুবই কঠিন। কিন্তু দেখো, যখন তোমরা ক্লাস 8 পাস করলা তারপর কি মনে হইলো যে সেগুলো কঠিন? আসলে সেগুলো কঠিন না। তোমরা প্রথম দিকে একটু কঠিন লাগে, তোমরা অধ্যবসায় করো না বা পড়াশোনা করো না। ফলাফল কি, এই যে না পড়তে পড়তে একটা বিরাট বোঝার সৃষ্টি হয়। পরবর্তীতে মনে করো যে না, এই সাবজেক্টগুলো খুব কঠিন, এগুলো হয়তো বা পারা যায় না। অথচ প্রতিদিন যদি কিছু কিছু করে পড়া যায় বা পড়াটা এগিয়ে রাখো, তাহলে বছর শেষে কি সেটা কোনো ভার বা কোনো চাপই মনে হয় না। ঠিক একইভাবে তোমরা এসএসসিতে একটা বই পড়েছো 2টি বছর, কিন্তু এখন এইচএসসিতে অর্থাৎ আরও উচ্চতর ক্লাসে উঠেছ, এখন কিন্তু সেই সময়টা তোমাদের নাই। তোমাদেরকে 2 বছরেরও কম সময়ে পড়ে শেষ করতে হবে, অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। এখন তোমাদেরকে খুবই স্বাভাবিক একটা কথা বলি, যে ছেলে বা যে মেয়ে 1+1=2 এই জিনিসটা বুঝবে, সে যদি প্রতিদিন বেশি না মাত্র 30 মিনিট করে একটু অর্থনীতির পেছনে সময় দেয় বা অর্থনীতির বইটা উল্টায়, তারপর সেই এ গ্রেড পাবে মূল পরীক্ষায়। আর যদি সময়টা 1 ঘন্টা করে দেয় প্রত্যেকটা দিন অর্থনীতির পেছনে, তাহলে সে অবশ্যই A+ পেতে বাধ্য। কিন্তু আমি কি বলছি, প্রতিদিন পড়তে হবে। আমি একদিন পড়লাম, 7 দিন পড়লাম না, তাহলে কিন্তু হবে না। আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এই অর্থনীতিতে প্রশ্ন তেমন একটা কঠিন হয় না। গুটি কয়েক প্রশ্ন বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে ফিরে তোমাদের কাছে প্রত্যেকবার আসতেছে, কিন্তু তোমরা বারবার একই ভুল করো, সেটা কি পড়াশোনা করো না। ফলাফল তোমাদের কাছে প্রশ্নটা অনেক কঠিন মনে হয়। এখন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথে আমাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে আরও কিছু কথা তোমাদের সামনে উপস্থাপন করবে তোমাদেরই শ্রদ্ধেয় শিক্ষক এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব শফিকুল ইসলাম স্যার। ধন্যবাদ মুজাহিদ স্যার। এবার আমরা একটু অর্থনীতির গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। আমি আমার বক্তব্যের শেষে বলেছিলাম, ব্যক্তি, পরিবার, দেশ তথা সমগ্র বিশ্বকে জানতে হলে অর্থনীতি পড়তে হবে। আচ্ছা, একজন ব্যক্তির আচরণ কেমন হবে যদি কালারের কথা চিন্তা করি? কালারের প্রতি আচরণ এরকম, কেউ লাল পছন্দ করে, কেউ সাদা, কেউ ধূসর, কেউ সবুজ, কেউ কালো। অর্থাৎ ব্যক্তিভেদে
এই যে পছন্দ বা পছন্দের প্রকাশ, আচরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই আচরণের ভিন্নতার সাথে সামঞ্জস্য রেখে অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, এই বিষয়টি জানতে হলে আমাদের কনজিউমার বিহেভিয়ার এবং প্রডিউসার বিহেভিয়ার জানতে হবে। আর এই কনজিউমার বিহেভিয়ার জানতে হলে আমাদের প্রথমেই যে জিনিসটা পড়তে হবে সেটি হলো ভোক্তার আচরণ তত্ত্ব। এটি তোমাদের প্রথম পত্রের একটি চ্যাপ্টার। তো এর তো গেল একজন ব্যক্তির আচরণের কথা বলছি। এবার একটু লার্জ স্কেলের কথা চিন্তা করি। একটা দেশের আর্থিক নীতি কিভাবে চলবে, দেশের রাজস্ব নীতি কিভাবে চলবে, এই যে আর্থিক নীতি এবং রাজস্ব নীতি, এ দুটো সরকারের বিষয়। অর্থাৎ দেশ পরিচালনা করতে হলে সরকারকে এই দুই নীতির আশ্রয় নিয়ে চলতে হয়। সংক্ষেপে যদি বলি, সরকারের আয় এবং ব্যয়ের নীতি হলো আর্থিক নীতি, যার সাথে সম্পর্ক রয়েছে বাজেটের। অর্থমন্ত্রী প্রতি বছর একটি বাজেট পেশ করে থাকেন, আর এই বাজেটের একটি অংশ হলো আর্থিক নীতি, রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি। মনে হচ্ছে খুব কঠিন কথা বলে ফেলছি শুরুতেই। এবার যদি একটু আর্থিক নীতির কথা বলি, যে অর্থ কিভাবে কোথা থেকে আসবে এবং সেটা কিভাবে খরচ হবে। এক কথায় অর্থের সরবরাহ নিশ্চিত করা এবং সেটি নিয়ন্ত্রণ করা হলো আর্থিক নীতি। এছাড়া সরকারের অনেক আয় নীতি আছে, ব্যয় নীতি রয়েছে। তো এসব জানতে হলেও আমাদের ইকোনমিক্স অধ্যয়ন করাটা খুবই আবশ্যক বিষয়। এছাড়া যদি বলি, বর্তমানে যে করোনা পরিস্থিতি চলছে, সেখানে সরকারের সবচেয়ে বার্নিং ইস্যুটির নাম হলো স্বাস্থ্য ব্যবস্থা। এই স্বাস্থ্য ব্যবস্থা ইফেক্টিভলি কিভাবে এনশিওর করা যায়, এটিও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমাদের অর্থনীতির অনেকগুলো শাখা রয়েছে, সেই শাখাগুলোর মধ্যে স্বাস্থ্য অর্থনীতি নামে একটি অর্থনীতি রয়েছে। গোটা বিশ্ব এখন করোনায় আক্রান্ত। এই করোনা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এই পরিত্রাণ পেতে হলে যে নীতিগুলো রয়েছে, সেই নীতিগুলো অর্থনীতিরই নীতি। তো এই গেল আমার অর্থনীতির কিছু বিষয়ের কথা। আজকে তোমাদের অর্থনীতির একটি সংজ্ঞা বলবো, যে আমরা অর্থনীতি বলতে কি বুঝি। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাথে সমন্বয় করে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। এই সংজ্ঞাটি নিয়ে আমরা একটি ক্লাস করব একদিন। মানে আমাদের অভাব অসীম, সম্পদ সীমিত। এই সীমিত সম্পদকে সর্বোত্তমভাবে দক্ষতার সাথে ব্যবহার করে সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার নামই হলো অর্থনীতি। তোমরা আমাদের কলেজটাকে চয়েস করেছো, এর জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর জীবন চলার পথে
আমাদেরকে ঝুঁকি নিতে হবে। তুমি যদি ঝুঁকি নিয়ে জিতে যাও তাহলে তুমি দেখাবে পথ, আর অর্থাৎ তুমি যদি ঝুঁকি নিয়ে জিতে যাও তাহলে তুমি নেতৃত্ব দেবে, আর তুমি যদি হেরে যাও তাহলে পথ দেখাবে। আজ এ পর্যন্তই। আমরা আগামী শনিবারে তোমাদের সাথে যে ক্লাসটি হবে, আমরা সেই ক্লাসে শুরু করব অর্থনীতির মূল বিষয়গুলো। আর তোমাদের যে বুক লিস্টটি দেওয়া হয়েছে সেই বুক লিস্টের 3টি বই সাজেস্ট করা হয়েছে। প্রফেসর মোস্তাফিজুর রহমানের একটি বই, রঞ্জিত কুমার নাথের একটি বই এবং মোহাম্মদ সোহরাওয়ার্দের একটি বই। তো তোমরা 3টি বইয়ের যে কোনো একটি বই কিনলেই হবে। আমি নির্দিষ্ট করে কোনো 3টির মধ্যে একটি বলবো না, তোমরা যেটি ভালো লাগে সেই বইটি কিনবা, যেটি তোমাদের অ্যাফোর্ডেবল হয় সেটি তোমরা কিনবে। আমরা ক্লাসে এবং অনলাইনেও সব কিছু লিখে দেওয়ার ব্যবস্থা করব। আর আগামী ক্লাসে অবশ্যই একটি পেন্সিল এবং একটি খাতা হাতে রাখবে। আমি ইউটিউবে ক্লাসগুলো আপলোড করে দিব, সেখান থেকে তোমরা তোমাদের ক্লাসটি করে নিতে পারবে। আজ আর নয়, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।